কিছু তো করো। কিন্তু সাং জিনবো বলে আমার কোনো আইডিয়া নেই যে এখন কি হবে। আর এমন সময় সাং জিনবোর মনে পড়ে একটা কথা, যে এর ভেতরে অনেক নিয়ম আছে। প্রথম নিয়ম হলো ভগবানের পূজা করা, যেটা তারা করে ফেলেছে। আর দ্বিতীয় নিয়ম হলো তার কাছে প্রার্থনা করা, যেইটা করলে হয়তো তারা বাঁচতে পারে। আর এমন সময় সেই গ্রুপের একটা ছেলে বলে, যদি প্রার্থনা করাটাই আসল নিয়ম হয় তাহলে এটা আমাকেই করতে দাও, কেননা আমি আমার চার্চে অনেক প্রার্থনা করেছি। প্রার্থনা করার সঠিক নিয়ম আমি খুব ভালোভাবেই জানি। এই বলে সে বড় মূর্তিটার একেবারে সামনে চলে যায় আর তার গলার থেকে ক্রুশ কার্ডটা বের করে সে তার সামনে প্রার্থনা করতে শুরু করে। আর সবাই এখন তার দিকে তাকিয়ে থাকে যে তার এইভাবে প্রার্থনা করাটা কোনো কাজে লাগে কিনা। কিন্তু আসলে এটা কোনো কাজেই লাগে না। সেই বড় মূর্তিটা তাকে পাড়া দিয়ে পুরো চেপটে দেয়, যেটা দেখে সাং জিনবো বলে ও আসলে অন্য ভগবানের প্রার্থনা করছিল। আর এখন ওকে এইভাবে মরতে দেখে সেখানকার সবাই আরো এখন ভয় পেয়ে যায় আর সবাই দৌড়াদৌড়ি শুরু করে। আর একইভাবে সেই বড় পাথরের মূর্তিটা আরো একটা মেয়েকেও মেরে ফেলে, যেটা দেখে গ্রুপের লিডার সবাইকে বলে আমাদেরকে এখন একসাথে থাকাটা হয়তো ঠিক না, সবাই আলাদা আলাদা হয়ে যাও। অন্যদিকে ওই সবুজ জামা পরা লোকটা ভাবতে থাকে, তাকে তার বউ বলেছিল যে এই সমস্ত হান্টিং এর জব ছেড়ে অন্য কোনো জব করলেও তো হয়, কিন্তু সে তার কথা মানেনি, যার জন্য তাকে আজকে এই দিনটা দেখতে হচ্ছে। আর এইভাবে দৌড়াতে দৌড়াতেই সে একটা পাথরের মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে এই জায়গাতে হয়তো বড় মূর্তিটা আসবে না। কিন্তু সেই সময় তার সেই বন্ধুটা তাকে বলে, পার্ক তোমার জায়গা থেকে সরো, দেখো তোমার পেছনে কি আসছে। আর পার্ক এই সমস্ত কিছু বোঝার আগেই তার পেছনে থাকা পাথরের মূর্তিটা তাকে তার তরোয়াল দিয়ে মাঝখান থেকে দুখণ্ড করে দেয়। অন্যদিকে সাং জিনবো এখনো ভাবতে থাকে এইরকম একটা ভগবানের কাছে সে কি করে প্রার্থনা করবে। গেটের সামনেও বড় মূর্তি তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর পিছনে এত বড় একটা মূর্তি, আমরা যাব কোথায়? ছোট মূর্তিগুলোর সামনে গেলেই তারা অ্যাটাক করছে আর আমরা দেখতে পাই তারা এইভাবে অনেক মানুষদেরকে মেরে ফেলছে। তাদের কাছে থাকা বড় বড় তরোয়াল, হাতুড়ি, কুঠার সেগুলো দিয়ে যেইভাবে পারছে সেইভাবেই মারছে। কিন্তু এমন সময় সাং জিনবোর নজর পড়ে একটা মূর্তির দিকে, যার হাতে কোনো অস্ত্র নেই, বরঞ্চ তার হাতে একটা বাদ্যযন্ত্র রয়েছে, যেইটা দেখে তার মাথায় আসে যে এই মূর্তিটার কাছে গেলে কি সেও অ্যাটাক করবে নাকি সে অন্য কিছু করবে। আর এটা ভাবা মাত্রই সে ওই মূর্তিটার দিকে দৌড় মারে আর বাকি সবাইকে বলে যে যেই সমস্ত মূর্তিগুলোর হাতে কোনো অস্ত্র নেই তাদের দিকে দৌড়াতে। আর তার কথা মতো সবাই এই কাজটাই করে। আর দেখতে পাই যে যখন সেই মূর্তিগুলোর সামনে কেউ যাচ্ছে সেই মূর্তিগুলো তাদের হাতে থাকা বাজনাগুলো বাজাতে শুরু করছে। এমন সময় সাং জিনবো আর জুহিও একটা মূর্তির সামনে যায়, কিন্তু সেই মূর্তিটা তার যন্ত্রটা বাজায় না। আর এখন বড় মূর্তিটাও তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এমন সময় জুহি কাঁদতে কাঁদতে বলে, জিনবো এরকম কি হতে পারে যে একটা মূর্তির নিচে দুজন দাঁড়িয়ে থাকতে পারবে না? আর এইটা শোনা মাত্রই জিনবো জুহিকে সেখানেই রেখে নিজে দৌড়ে পালায় আর দূরের একটা বাজনা হাতে নেওয়া মূর্তির দিকে দৌড়াতে থাকে। কিন্তু এমন সময় তার পেছন থেকে বড় মূর্তিটা তার উপরে তার পা দিয়ে অ্যাটাক করে। সে কোনোভাবে সেটা থেকে বাঁচে আর যখন সেই বাজনাওয়ালা মূর্তিটার সামনে পৌঁছায় সে দেখতে পারে যে আসলে সেটা কোনো বাজনা নয়, সেটা একটা শিল্ড। আর এই সময় তার পক্ষে কোথাও দৌড়িয়ে যাওয়াটাও সম্ভব ছিল না, সে মাটিতেই পড়ে গেছিল। সে তার জীবনটা একটা সরু সুতোর মধ্যে দিয়ে ধরেছিল। সে বুঝতে পারছিল তার পক্ষে বেঁচে থাকার সম্ভব না। কিন্তু এমন সময় তার সামনের মূর্তিটা গান গাইতে শুরু করে, যেই কারণে পরে বড় মূর্তিটা তাকে অ্যাটাক করে না। আর এটাই হয়তো ছিল সেই বড় মূর্তিটার প্রার্থনা। এখন আবার সবকিছু ঠিক হয়ে যায় আর জুহি সাং জিনবোর দিকে দৌড়ে আসে। সে এসে দেখতে পায় যে সাং জিনবো খুবই আহত, এমনকি তার একটা পা তো পুরো কেটেই গেছে। যেইটা দেখে জুহির সঙ্গে সঙ্গে তার পাটাকে হিল করা শুরু করে। কিন্তু জিনবো বলে এসব করে কিচ্ছু হবে না। কিন্তু জুহি এই সময় তাকে বকা দেয় আর বলে তুমি চুপ করো, কিচ্ছু হবে না, তোমার পা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এমন সময় জুহির নাক দিয়েও রক্ত বেরোতে শুরু হয়। তার পক্ষেও হয়তো এখন সাং জিনবোকে হিল করে যাওয়াটা একটু মুশকিলই ছিল। অন্যদিকে এখন মিস্টার সং বলছিল সে কি আদৌ ঠিক আছে? আমরা টোটাল 17 জন এই মিশনটা শুরু করেছিলাম আর এখন শুধুমাত্র আমরা 6 জনই বেঁচে আছি, আর তাদের মধ্যেও 2 জনের অবস্থা খুবই খারাপ। এখন এই 6 জনের মধ্যে থেকেই একটা লোক গ্রুপের লিডার মিস্টার সংকে বলে এই সব কিছুই হয়েছে শুধুমাত্র আপনার জন্য, আপনি এখানে আসার প্ল্যানটা ঠিক করেছিলেন। আর তারা এই সমস্ত কথা বলতে বলতেই বড় পাথরের মূর্তিটা হঠাৎই তার হাত নাড়াতে শুরু করে আর সঙ্গে সঙ্গেই ঘরের ওপর থেকে একটা বড় পাথর ঘরের মাঝখানে এসে পড়ে, যেটাতে পুরো ঘরটা কেঁপে ওঠে। আর এখন একটা লোক বলে এটা আবার কি? আর এমন সময় সাং জিনবো বলে এটা একটা বেদি, যেইখানে কোনো জীবন্ত মানুষকে তার ভগবানের জন্য তার জীবন দান করতে হয়। এগুলো 15 দিনের কথা যেগুলো আমরা পড়েছি, আর এটাই ছিল ওই পাথরে লেখা শেষ নিয়ম। তার মানে এই নিয়মটা পুরো করলেই হয়তো আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো।
আর এখন এই দলের থেকে একটা লোক বলে, তার মানে এক কথায় আমাদের মধ্যে যে কোনো একজনকে এখন এইখানে নিজের জীবন বলিদান দিতে হবে, তাহলেই বাকিরা বেঁচে ফিরতে পারবে, তাই তো? আর যদি এরকমই হয় তাহলে আমাদের দলের লিডার মিস্টার সংকেই তার জীবন বলিদান দিতে হবে। শুধুমাত্র তোমার একার জন্যই সবাই মারা গেছে এখানে, তাই এই সব কিছুর দায়িত্ব তোমাকেই নিতে হবে। এই সময় সাং জিনবো তার উপরে কথা বলতে গেলে সে সাং জিনবোকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর বলে, তুমি কিচ্ছু বলো না, তুমি ওখানেই থাকো। আর এখন মিস্টার সংও বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমাকেই নিজের জীবনটা বলিদান দেওয়ার দরকার, কেননা আমার জন্যই সব কিছু হয়েছে, তাই আমি এখন আমার জীবন বলিদান দিতে রাজি আছি। কিন্তু সাং জিনবো এখন বলে, না মিস্টার সং এর তো একার কোনো দোষ নেই, আমরা সবাই তো এখানে আসার জন্য ভোট করেছি। কিন্তু এই সমস্ত বলতে বলতেই মিস্টার সং সেই বেদির উপরে চলে যায়, আর সেইখানে পৌঁছানো মাত্রই বেদির এক পাশে একটা আগুন জ্বলতে শুরু করে, যেটা দেখে জিনবো ভাবে, শুধু একটা আগুন? তার মানে কি এই ভগবান শুধুমাত্র একটা জীবন চায় না, আরও কয়েকজনকে তার জীবন বলিদান দিতে হবে? আর এরপরেই সেই গ্রুপের কয়েকজনকে বলে তাকেও সেই বেদির উপরে নিয়ে যেতে, আর তার কথা মতো তাকেও সেইখানে নিয়ে যাওয়া হয়। আর এরপরে সেই বেদির মধ্যে 4 জন থাকে, আর সেই অনুযায়ী সেই বেদির পাশে 4টে আগুন জ্বলতে শুরু করে। আর এখন সাং জিনবো মিস্টার সংকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় আমরা যদি এইখানে ওয়েট করি তাহলে আমাদের কি বাইরে থেকে কেউ বাঁচাতে আসবে? যার উত্তরে মিস্টার সং বলে, আমার মনে হয় তার আগে এই সমস্ত পাথরের মূর্তিগুলো আমাদেরকে এসে মেরে ফেলবে। যেহেতু এটা একটা ডি র্যাঙ্কের ডানজন, তাই বাইরে থেকে এই ডানজনের মধ্যে কেউ আসার সম্ভাবনা অনেকটাই কম। আর এই সময় আমরা জানতে পারি ডানজন গেটের আরেকটা রহস্য। ডানজন গেট খোলার 7 দিনের মধ্যে যদি সেই গেটের ভেতরের বিস্টগুলোকে না মারা হয় তাহলে 7 দিন পর সেই সমস্ত বিস্টগুলো বাইরে বেরিয়ে আসে। তার মানে তারা যদি এখন ভেতরে কিছু না করে তাহলে এই সমস্ত মনস্টারগুলো হয়তো বাইরে বেরিয়ে যাবে, যেটার থেকে খারাপ হয়তো অন্য কিচ্ছু হবে না। আর এরপরে সাং জিনবো বাকি দুজনকেও বলে বেদির উপরে আসার জন্য, কারণ প্রত্যেকের জন্য একটা একটা করে আগুন জ্বলছে। তার মানে সবাই এখানে আসলে তারপরে হয়তো মেন কাজটা শুরু হবে। যার পরে জহি আর তার সাথে থাকা লোকটাও সেখানে চলে আসে, আর তারা দুজন আসার পরে সেখানে 6টা আগুন জ্বলে এবং একই সঙ্গে তার থেকে একটু দূরে অনেকগুলো নীল রঙের আগুন জ্বলতে শুরু করে। আর একই সঙ্গে হয় আরও একটা মজাদার জিনিস, ডানজনের গেটটা খুলে যায়, যেটা দেখে সবাই চমকে ওঠে। তারা ভাবে যে তারা কি এখন বেরিয়ে যেতে পারবে, নাকি এর মধ্যেও অন্য কোনো রহস্য আছে। আর হ্যাঁ, এই সমস্ত বলতে বলতে শুরু হয়ে যায় আরেক জিনিস। এখন সমস্ত পাথরের মূর্তিগুলো তাদের দিকে এগিয়ে আসতে থাকে, যেটা দেখে বেদিতে থাকা সবাই বলে, এবার আমরা কি